হৃদমায়ের প্রেমগাথা পঞ্চম পর্ব। অবস্থানটা হৃদের গুলশানের বাড়িতে। এখানে হৃদের একারত বসবাস, বডিগার্ডও বেশ কিছু ছেলেদের নিয়ে। আসিফ হৃদের কথা মতো হাফেজ সাহেবকে রাজশাহী থেকে ঢাকা এনেছে দেখা করাতে। এতে করে হাফেজ সাহেব বেশ ইতস্তত। হৃদ খানের মতো লোক হঠাৎ ওনাকে কেন ডাকবে, এই ভেবে তিনি অনেকটাই চিন্তিতও বটেন। তবে আসিফকেও তিনি এই বিষয়ে জিজ্ঞেস করেছিল ওনাকে কেন ডেকেছে হৃদ খান। উত্তরে আসিফ তেমন কিছুই বলেনি, শুধু জানিয়েছে ভাই আপনার সাথে কথা বলতে চাই, এই জন্য, বাস। তারপর থেকে উনি খানিকটা চিন্তিত। হঠাৎ ওনাকে কেন জরুরি তলব দিল হৃদ খানের মতো মানুষ? নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এমনি এমনি তো আর ওনার মতো একজন মানুষকে ডেকে গোপনীয়ভাবে কথা বলতে চাইবে না হৃদ খান। হাফেজ সাহেব চিন্তিত মুখে আসিফের পেছন পেছন হৃদের বাড়িতে ঢুকল। বড়লোকের বিশাল কারবার, সেটা উনি হৃদের বাড়ি দেখেই বুঝল। সুখী মানুষগুলোর সখ্যতা তাদের বাড়ি দিয়ে বোঝার আরেকটা উপায়। হাফেজ সাহেব মাথা তুলে আশেপাশে তাকিয়ে বাড়ির পরিবেশ দেখতে দেখতে বাসার ভেতরে ঢুকলেন। এই বাড়িতে কোনো মেয়ে মানুষ দেখল না উনি, তবে বেশ কিছু ছেলেদের চোখে পড়ল। তিনি বুঝতে পারল রাজনৈতিক কারণে এইসব ছেলেরা হৃদ খানের পেছনে কাজ করে, আর আসিফ তার খাস লোক। হাফেজ সাহেব আসিফের পেছন পেছন যেতে যেতে আবারও একবার বাড়ির আশেপাশে তাকিয়ে হৃদ খানের পরিবারকে খুঁজল, বিশেষ করে হৃদের বউকে। কারণ হৃদ খানের বিয়েটা তাদের বাড়ি থেকেই হয়েছিল, ওনার বাবা দিয়েছিলেন। এতদিনে নিশ্চয়ই হৃদ খানের সন্তান হয়ে গেছে, হওয়ার কথা। বিয়ে তো হয়েছে অনেক দিন হলো, প্রায় 2 বছরের কাছাকাছি। তিনি আশেপাশে থেকে দৃষ্টি সরিয়ে তাকালো আসিফের দিকে। আসিফকে পেছনে ডেকে হৃদ খানের পরিবার বইয়ের কথা জিজ্ঞেস করবে কিনা এই নিয়ে খানিকটা দ্বিধায় পড়ল। নেতাদের বইয়ের কথা জিজ্ঞেস করলে যদি তারা রেগে যায়, এই ভয়ে চুপ হয়ে গেলেন তিনি। শুধু আসিফকে অনুসরণ করে ড্রয়িং রুম অবধি গেল। সেখানেও বেশ কিছু ছেলেরা বসে আছে, হাতে পেপার কালেকশন নিয়ে হয়তো কিছু তথ্য জোগাড় করেছে তারা। আসিফকে দেখতে পেয়ে তারা সালাম দিল। আসিফ সালামের উত্তর দিয়ে তাদেরকে বাইরে যেতে বলে হাফেজ সাহেবকে একা ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে গেল সিঁড়ি ধরে দোতলায় হৃদের রুমে। হালকা চাপানো দরজাটা ঠেলে রুমে প্রবেশ করতেই দেখল হৃদ সোফায় বসে ল্যাপটপে কি যেন টাইপিং করছে, কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলতে বলতে। আসিফ রুমে প্রবেশ করে চুপচাপ গিয়ে একপাশে দাঁড়িয়ে রইল যতক্ষণ না পর্যন্ত হৃদের ফোন আলাপ শেষ হচ্ছে ততক্ষণ। হৃদের ফোন আলাপ শেষ হতেই সুযোগ বুঝে আসিফ হৃদের দৃষ্টি আকর্ষণ করে বলে উঠল, ভাই, হাফেজ সাহেবকে নিয়ে এসেছি, উনি নিচে বসে আছেন। হৃদ কান থেকে সাদা ব্লুটুথ খুলে টেবিলের উপর রাখতে রাখতে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। এক হাত এখনও তার ল্যাপটপের ওপরে। আসিফের কথার উত্তরে বলল, ওনাকে ওপরে নিয়ে আয়। আসিফ বলল, ভাই নিচে আউট, মানুষ নেই। আমি সবাইকে বাগানে বসতে বলেছি, কথা বলতে সমস্যা হবে না। আসিফের কথার উত্তরে হৃদ তেমন কিছু বলল না, শুধু হাত দিয়ে ল্যাপটপের শাটার বন্ধ করে বলল, তুই যা, আমি আসছি। জি ভাই। আসিফ নিচে এসে হাফেজ সাহেবের সাথে গুটি কয়েক মিনিট অপেক্ষা করতে হৃদ গম্ভীর মুখে নিচে নেমে আসলো। গায়ে ফর্মাল ড্রেস, কালো টি শার্ট সাথে কালো ট্রাউজার, যেমনটা সে রোজ পরে থাকে তেমনই। হৃদ হাফেজ সাহেবের মুখোমুখি হতে উঠে দাঁড়ালেন তিনি। হৃদকে সালাম দিতেই হৃদ সালামের উত্তর দিয়ে ওনাকে বসতে বলে সেও বসে যায়। দুজনেই মুখোমুখি সোফায় বসা। আসিফ হৃদের পাশে দাঁড়ানো। থমথমে পরিবেশে হাফেজ সাহেব বেশ ইতস্তত বোধ করল হৃদের সাথে কথা বলতে। হৃদ ওনার ভাবভঙ্গিমা বুঝে সোজাসাপটা বলতে শুরু করলো, ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সোজা পয়েন্টে আসি। আপনাকে বিশেষ প্রয়োজনে ডাকা হয়েছে এখানে। আপনি হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন আমার লোক আপনার বাসায় কেন গিয়েছিল। হৃদ
কথাটা বলেই দৃষ্টি তুলে হাফেজ সাহেবের দিকে তাকাতেই তিনি হতবাক হয়ে মাথা নাড়িয়ে না বোঝান। এর মানে তিনি জানেন না। হৃদ খানিকটা কপাল কুঁচকে ওনার দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে আসিফের দিকে তাকাতেই আসিফ দ্রুত বলে ওঠে, ভাই, উনি তো বাসায় ছিলেন না, রাজশাহীতে ছিল। হয়তো ওনার পরিবার আমার কথা জানায়নি। হৃদ বিরক্তি কপালে ভাঁজ আরও দৃঢ় হয় যখন হাফেজ সাহেব আসিফের কথায় সম্মতি জানায়। সে তার বউকে সিরিয়াসলি খুঁজছে, অথচ এখানে সবার ঢিলামি পছন্দ হচ্ছে না। হৃদ যে তার বউকে খোঁজা নিয়ে সিরিয়াস, সেটা কি কেউ বুঝতে পারছে না? নাকি হৃদের মধ্যে সিরিয়াসনেস আসছে না এই বিষয়ে? হৃদের বিরক্তির রেশ কাটাতে সোজাসাপটা বলে ওঠে, আপনার হয়তো মনে আছে, আপনার বাবা আমার বিয়ে আপনাদের বাড়িতে দিয়েছিল, কিন্তু কার সাথে দিয়েছিল সেটা জানতে চায়। সোজাসাপটা বলতে গেলে মেয়েটার পরিচয় বা খোঁজ চায়। হৃদের কথায় আকাশ থেকে পড়ল এমন অবস্থা হলো হাফেজ সাহেবের। তিনি হতবাক, হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল হৃদের দিকে। মোট কথা, এই মুহূর্তে তিনি হৃদের কথাগুলো হজম করতে পারছে না। কারণ ওনাদের জানা মতে হৃদ খানের সাথে থাকা মেয়েটা হৃদের প্রেমিকা হবে বলেই ওনার বাবা কাজী মোল্লা সাহেব সেই দিন রাতে তাদের বিয়ে দিয়েছিল। কিন্তু এখন বলছে মেয়েটিকে হৃদ খান চেনে না, তার পরিচয় হাফেজ সাহেবের কাছে চাইছে। এখন হাফেজ সাহেব সেই মেয়েটাকে পাবে কোথায় যার সাথে হৃদ খানের বিয়ে হয়েছিল? সেই মেয়েটাকে তো তিনি চেনেন না। হৃদ খানের সাথে প্রথম এবং লাস্ট দেখেছিল, তাও ঝড় তুফানের রাতে। এখন এই যদি হৃদ খানকে বলাতে রেগে যায় তো? হাফেজ সাহেব বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে মৃদু ঘামতে লাগলো এসির নিচে বসেও। এই মুহূর্তে তিনি বুঝতে পারছেন সেই দিন রাতে ওনার বাবা আসলে কি ভুলটাই না করেছিল অপরিচিত দুজন মানুষের বিয়ে দিয়ে। ওনার বাবাই বা কী করতেন? তিনি একজন ধর্মপ্রান্তি মানুষ। অশ্লীল চলাফেরা ওনার পছন্দ না। তারপর আবার হৃদ খানও সেই মেয়েটির অবস্থাও ছিল বিধ্বস্ত। ওনারা কেন সেদিন রাতে যে কেউ তাদের দেখত একই ভুলটা করত? হাফেজ সাহেব অনেকটা অসহায় বোধ করে মুখ তুলে তাকালো হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে। হৃদ উত্তরে আশায় ওনার দিকে তাকিয়ে আছে হালকা কপাল কুঁচকে। হাফেজ সাহেব হাঁসফাঁস করে বলল, আপনাকে নিয়ে সেদিন রাতে যে মেয়েটি এসেছিল আমাদের বাসায় সাহায্যের জন্য, তাকে আমি বা আমার পরিবারের অন্য কেউ কখনো দেখেনি বা চেনে না। আমার বাবা মেয়েটিকে আপনার প্রেমিকা ভেবে সেদিন রাতে বিয়েটা দিয়েছিল, তাই সেই মেয়েটার কোনো পরিচয় আমাদের কাছে নেই। হাফেজ সাহেবের সহজ সরল কথায় মেজাজ খারাপ হলো হৃদের। সে তিত্তিরে মেজাজে দাঁত চেপে বলল, ভাত খেয়ে বয়স বাড়িয়েছেন নাকি ঘাস চিবিয়ে? পরিচয় না নিয়ে দুজন অপরিচিত মানুষকে বিয়ে দিলেন, আর এখন বলছেন পরিচয় দিতে পারবেন না? মূর্খতার একটা লিমিট থাকে। হৃদের রাগে অসহায়ত্ব প্রকাশ করে হাফেজ সাহেব। তিনি এখন বুঝতে পারছেন সত্যি সেদিন রাতে কতটা ভুল করেছিল দুজন অসহায় মানুষদের হঠাৎ বিয়ে দিয়ে। অপরিচিত মেয়েটি অবশ্য বারবার কেঁদে কেঁদে ওনাকে বলেছিল যে হৃদ খানকে সে চেনে না, কিন্তু তিনি বিশ্বাস করেননি। অথচ আজ ভীষণ অপরাধ বোধে ভুগছে। ওনার কাছে কাবিননামার কাগজটিও নেই যে মেয়েটা তথ্য জোগাড় করে হৃদ খানকে দেবে তার বউকে খুঁজে বের করার জন্য। কারণ ভয়ঙ্কর আগুনে ওনার বাবাসহ সকল কাগজপত্র পুড়ে ছাই নিঃস্ব হয়ে গেছে। হাফেজ সাহেব অত্যন্ত অনুতাপের সাথে মাথা তুলে হৃদের দিকে তাকিয়ে অপরাধী গলায় বলতে চাইল, আসলে আমরা। হৃদ বাধা দিয়ে পুনরায় মেজাজ দেখিয়ে বলল, আসলে কি? কতটা মূর্খতা কাজ করেছেন আপনারা সেটা বলবেন? হৃদের চেহারার রং বদল হতে দেখে পাশ থেকে দ্রুততার সঙ্গে মুখ খুলল আসিফ। সে হাফেজ সাহেবকে সহজ প্রশ্ন করে বলল, আচ্ছা, বিগত দিনের মধ্যে ভাবি বা তার পরিবারের কেউ এসেছিল আপনাদের বাড়িতে হৃদ ভাইয়ের খোঁজ করতে? হাফেজ সাহেব হৃদের থেকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো আসিফের দিকে।
ধীর ধীরে মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে আসিফের প্রশ্নের উত্তর দিল, না আসেনি। ও আচ্ছা, এমনিতে ভাবির কোনো পরিচয় দিতে পারবেন বা বলতে পারবেন ভাবি দেখতে কেমন ছিল? তাহলে আমরা আর্টিস্ট ম্যান দিয়ে ভাবির একটা ছবি আঁকিয়ে রাখবো খোঁজার সুবিধার্থে। হাফেজ সাহেব এবার ভীষণ দ্বিধায় পড়লেন। তিনি সত্যি সেদিন রাতে মেয়েটাকে এতটা লক্ষ্য করেননি। হুজুর মানুষ হয়ে আরেকজনের বউকে লক্ষ্য করাটাও পাপ। তাই তিনি যতটুকু দেখেছিলেন এখন সেই চেহারাটা তেমন মনে নেই। ওই আদো হালকা মনে আছে, ছোট্ট একটা মেয়ে ছিল, লাল হিজাব আর শাড়ি পরা। ডান চোখের ভেতর ছোট্ট একটা তিল ছিল। মেয়েটা কাঁদার সময় লক্ষ্য করেছিল, ব্যাস এতটুকুই। আমি হুজুর মানুষ, তাই মেয়েটাকে তেমন লক্ষ্য করিনি। তবে যতটা দেখেছিলাম এতদিনে মেয়েটার চেহারাও ভুলে গেছি। শুধু মনে আছে অল্প বয়সী, শাড়ি আর লাল হিজাব পরা একটা মেয়ে ছিল, দেখতেও মাশাআল্লাহ। ডান চোখের মণির পাশে ছোট্ট একটা তিল ছিল, কিন্তু চেহারার গঠন বর্ণনা করার মতো এই মুহূর্তে আমার তেমন কিছুই আর মনে নেই স্যার। হৃদের বদলে যাওয়া চেহারাটা ধীরে ধীরে শান্ত হয়ে আসলো হাফেজ সাহেবের কথা শুনে। হৃদ জানে যে নিজে থেকে লুকায় তাকে খুঁজে বার করা মুশকিল, আর অচেনা বউ তাই ধরা দেবে না বলেই গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে। কোথায় লুকিয়ে আছে কে জানে। হৃদ মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবে গা ছেড়ে সোফায় মাথা ঠেকিয়ে বসল। দায় সারা ভাব নিয়ে বলল, বুঝলেন হাফেজ সাহেব, অচেনা বউটাকে আজকাল আমার মাথা ব্যথা থেকে বুক ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাকে যত খোঁজার চেষ্টা করছি ততই হারিয়ে যাচ্ছে। আসলে বেয়াদব বউয়ের পাল্লায় পড়েছি, বুঝতে পারছেন? বিয়েটা করেই সে গায়েব। এখন কি করি বলুন তো? অপরাধী হাফেজ সাহেব হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল হৃদের দিকে। ওনার বলা বা করার মতো কিছুই নেই আপাতত। এক বুক হতাশা নিয়ে 15 দিনের মতো বাড়িতে থেকে সুস্থ হয়ে চট্টগ্রাম শহরে ফিরেছে আরও 15 দিন আগে। তারপর থেকে আমাদের রেগুলার কলেজ, কোচিং সবই চলছে। রোজকার রুটিন মাফিক পড়াশোনার কাজটাও চলছে। বলতে গেলে সময়ের কাজ নিজ গতিতেই চলছে, কিন্তু থেমেছিল আমার বিষণ্ণ মনের অবস্থাটা। অচেনা এক স্বামীর জন্য যেন প্রতিনিয়ত একটু একটু করে ছটফট করে তাকে চেনার আশায়। লোকটা দেখতে কেমন হতে পারে সেই চিন্তা করতে করতে একটা কাল্পনিক চরিত্র এঁকে ফেলেছি আমি মনে মনে। অচেনা স্বামীকে নিয়ে সারাক্ষণ চিন্তা করতে করতে লোকটার প্রতি কেমন যেন অদৃশ্য একটা টান অনুভব করি আজকাল। বলতে গেলে আমার মনে ছোট একটা ঘর তৈরি হয়েছে লোকটার জন্য, যাকে খুঁজে পাওয়া আমার সাধ্যের বাইরে। সেদিন নরসিংদী থেকে সবাই হতাশ হয়ে ফিরলেও আমি ফিরেছিলাম অসুস্থ মন নিয়ে, তীব্র কষ্টে। অচেনা লোকটাকে খোঁজার শেষ আশাটুকু আর রইল না। বহু কষ্টে কাজী বাড়ির খোঁজ পেলেও আমার স্বামীর ঠিকানার খোঁজ পাওয়া যায়নি। খালি হাতে ফিরেছিলাম সবাই নরসিংদী থেকে। তবে আসার সময় হাফিজ সাহেবের ফোন নাম্বারটা নিয়ে এসেছিলাম উনার ছেলে সুমনের থেকে। কারণ হাফেজ সাহেবের সাথে কথা বলে আমার স্বামীর পরিচয় জানব বলে, তাই। সেদিন নরসিংহ থেকে ফেরার সময় আমার আবার ধুম বাঁধিয়ে জ্বর উঠল। পুরো 2 দিন অসুস্থ ছিলাম, গায়ে তীব্র জ্বরে। তবে আমার অসুস্থতাটা শরীরের থেকে মনের বেশি ছিল। 3য় দিনের মাথায় আমার সকল বান্ধবীরা আবারও হাজির হয় আমাদের বাড়িতে আমার অসুস্থতার বাহানা দিয়ে দেখতে আসে। তারপর 5 বান্ধবী মিলে রুমের দরজা বন্ধ করে ফোন দিলাম হাফেজ সাহেবের ফোনে। উদ্দেশ্য ছিল আমার স্বামীর খোঁজ করা, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় তাই হলো। সেদিন থেকে আজ পর্যন্ত হাফেজ সাহেবের ফোনটা আমরা বন্ধ পাচ্ছি। প্রতিবারই নট রিচেবল বলছে ফোনের ওপাশ থেকে। নরসিংদী ঘটনার পর থেকে আজ প্রায় 15 দিন হয়ে গেল। এই 15 দিনে না হলেও আমি কয়েকশো বার ফোন লাগিয়েছি হাফেজ সাহেবের ফোনে, কিন্তু প্রতিবারই একই কথা, নট রিচেবল। এই যে এখনও তাই বলছে। বুক ভারী,
তীব্র কষ্টে আমার মাঝে মধ্যেই হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করে। এমনটা কেন করে তাও বুঝি না আমি। এমন না যে স্বামীকে আমার খুব প্রয়োজন বা তাকে ভালোবাসি আমি, এমন কিছুই না। তারপরও লোকটাকে খুঁজে না পাওয়ার আকাঙ্ক্ষা থেকে আমার কষ্টটা হয়। মানুষ বলে না, যে জিনিসে কষ্ট করে অর্জন করতে হয় তার কদর থাকে দীর্ঘদিন, চিরস্থায়ী। আমার ক্ষেত্রেও তাই। লোকটাকে খোঁজার তীব্র আকাঙ্ক্ষা ও না পাওয়ার কষ্টটা ধীরে ধীরে তাকে আমার অস্তিত্বের সাথে বিচরণ করাচ্ছে। সে কেমন হবে জানি না। হয়তো জুঁইয়ের কথা মতো নেশাখোর খারাপ লোকও হতে পারে। তবে দিন যত যাচ্ছে তাকে না দেখে ততই যেন আরও বেশি মিস করছি। আমার এমনটা হচ্ছে তাকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা থেকে। দীর্ঘশ্বাস ফেলে হাতের মুঠোয় ফোন চেপে ধরা ফোনটাকে আরও একবার ডায়াল করলাম হাফেজ সাহেবের নাম্বারে। বরাবরের মতোই ফোনের ওপাশের মহিলার একই কথা বলতে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার কষ্টে। জুঁই আয়নার সম্মুখে থেকে নিজের হিজাব মাথায় বাঁধতে বাঁধতে চোখ উঠিয়ে আয়নার দিকে আমার দিকে তাকায়। দুজনে চোখাচোখি হয়ে গেল। জুঁই আমার বিষণ্ণ চেহারাটা দেখে মনের অবস্থা বুঝতে পেরে আয়নার দিকে তাকিয়ে বলল, ফোন যাচ্ছে না হাফেজ সাহেবের নাম্বারে? না। ও। জুঁই পুনরায় আমাকে আর কিছু জিজ্ঞেস করল না, বরং নিজের হিজাব বাঁধায় মনোযোগী হলো। কারণ এখানে বলার মতো কিছুই নেই। হাফেজ সাহেবকে রোজই কল দেওয়া হয়। জুঁই রোজ একবার করে হাফেজ সাহেবকে কল করলেও আমি লুকিয়ে 100 বারের উপরে দিই। জুঁই নিজের কাজে মনোযোগ হলে আমি কল করতে মনোযোগ হলাম। কারণ আর কিছুক্ষণ পর আমি আর জুঁই আরিফ ভাইয়ের সাথে চট্টগ্রামে বিশেষ মেজবান খেতে যাব, ভাইয়ের এক বড় ভাইয়ের বাসায়। আমাদের কোচিং সেন্টারের সকল স্যাররাও যাচ্ছে সেই বড় ভাইয়ের বাসায়। তবে আরিফ ভাই আমাকে আর জুঁইকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, কারণ আরিফ ভাইয়ের সেই বড় ভাইয়ের পরিবার থেকে নাকি আমাদের দুজনকেও নিয়ে যাওয়ার দাওয়াত এসেছে। আমি জানি না আরিফ ভাইয়ের বড় ভাই কে, আর না জানতে চাই। তবে আমি যতটা আরিফ ভাইকে জানি, ভাইয়া কখনো তার ফ্রেন্ডদের বাসায় বোনদের নিয়ে যাওয়াটা পছন্দ করে না। বন্ধুদের আলাদা রাখে বোনেদের কাছ থেকে। আরিফ ভাইয়ের সকল বন্ধুত্ব বাসার বাইরে হয়, আমাদের সামনে নয়। কিন্তু এইবার কেন আরিফ ভাই তার বড় ভাইয়ের পরিবারের কথায় আমাদের নিয়ে যাচ্ছে তাও জানি না। মাথায় এমনিতেই স্বামীর চিন্তা লেগে আছে, সেখানে নতুন চিন্তা ঢোকাতে চাই না বলে দীর্ঘশ্বাস ফেলে আবারও হাফেজ সাহেবের নাম্বারে কল লাগিয়ে জুঁইকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা জুঁই, তোর কি মনে হয় সুমন নামক ছেলেটা ওর বাবার নাম্বার আমাদের ভুল দেবে? আমার কথাই জুঁই হিজাবের ভিতর পিন সেট করতে করতে আয়না দিয়ে তাকিয়ে বলল, মনে হয় না ছেলেটা এমন কাজ করবে। প্রথমত ছেলেটা সত্যি সত্যি আমাদের হেল্প করতে চাইছিল, এই জন্য দেখলি না সে নিজেই তার বাবার নাম্বার দিয়েছে আমাদের। তাহলে ওর বাবার নাম্বারটা বন্ধ কেন বলছে, কল যাচ্ছে না কেন? আমার অসন্তুষ্ট কথায় হাত থেমে যায় জুঁইয়ের। কপাল কুঁচকে ঘাড় ঘুরিয়ে সরাসরি তাকায় আমার দিকে সন্দেহভাজন দৃষ্টিতে। তুই কি কোনো কারণে তোর অচেনা স্বামীর জন্য অস্থির হচ্ছিস ঋতু? মিস করছিস লোকটাকে? জুঁইয়ের প্রশ্নে খানিকটা হাঁসফাঁস করলাম আমি। সত্যি বলতে আমার কাছে এই প্রশ্নের উত্তর নেই আপাতত। লোকটাকে মিস করছি এটা সত্যি, তবে জুঁইকে বললে ও রেগে যাবে, এই জন্য মিথ্যা বললাম না। আমার কথা জুঁইয়ের বিশ্বাস হলো, তাই দ্বিতীয়বার আর প্রশ্ন করল না, বরং প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করে বলল, যেভাবে আছিস সেইভাবেই যাবি নাকি হিজাব পরবি? হাতের ফোনটা বিছানায় রাখতে রাখতে বললাম, হিজাব পরব। এদিকে আয়, আমি করে দিচ্ছি। চট্টগ্রামের মেজবান নাকি স্পেশাল হয়, সত্যি আজ নিজে চোখে দেখলাম। আমরা জীবনে এই প্রথম ছিল চট্টগ্রামে কোনো মেজবানে আসা, তাও চট্টগ্রামের আসনের মন্ত্রীর বাসায়। উফ, বুঝতে পারছেন আমি কোথায় এসে পড়েছি? আহ! ঘুরে ফিরে আমি
রিদ খানের দাদার বাড়ি চলে আসলাম। আমি কল্পনাতেও ভাবিনি আরিফ ভাইয়া আমাদের রিদ খানের বাপ-দাদার বাড়িতে নিয়ে আসবে মেহমান খেতে। যদি জানতাম তাহলে আমি কখনোই আসতাম না। একদম নিষেধ করে দিতাম যাব না বলে। কিন্তু ফাটা কপাল আমার। এখানে এসেও প্রথমে বুঝিনি যে এটা রিদ খানের বাবার বাড়ি। বুঝেছি কখন জানেন? যখন রিদ খানের বাপ-দাদা দেখা পেলাম, তখন ভেবেছিলাম হয়তো আমাদের মতো ওনারাও এখানে ইনভাইটেড ছিল। কিন্তু পরে যখন দেখলাম এই অনুষ্ঠানে সকল মানুষজন আগে ওনাদের সাথে দেখা করে ভেতরে যাচ্ছে আর বাইরে আসছে, তখনই সন্দেহ হলো। কিন্তু পরে যখন দেখলাম আরিফ ভাই আমাদের নিয়ে আসিফ নামক লোকটার সাথে দেখা করলো, তখনই আমার মাথায় আকাশ ভেঙে এলো। বুঝতে পারলাম আসিফ নামক রিদ খানের বডিগার্ডের লোকটাই আমাদের ইনভাইট করেছিল এখানে আসতে, এবং এখানে আসার পর আরিফ ভাইকে বলল আমাদের নিয়ে ভেতরে গিয়ে বসতে। ইস, কি বিভ্রান্তিকর অবস্থা! যে রিদ খান আমাকে 1 মাস আগে অপমান করে শাসিয়েছিল তার সামনে না পড়তে, ভাগ্যের ফেরে আজ আমি সেই রিদ খানের বাড়িতে এসে বসে আছি। না জানি আবার কখন এই লোকটার সামনে পড়ে যায়। আসিফ যখন এই অনুষ্ঠানে আছে, তার মানে রিদ খানও আমার আশেপাশে কোথাও আছে। এবার আল্লাহ আল্লাহ করে ওনার সামনে না পড়লেই বাঁচি। ভরপুর মানুষের মধ্যে আমি এপাশ আশেপাশে তাকিয়ে রিদ খানকে খোঁজার চেষ্টা করলাম, অস্বস্তিতে পড়ে। এই মুহূর্তে ওনার সামনে পড়লে খুবই বাজে পরিস্থিতি তৈরি হবে আমার জন্য। যে লোকটা আমাকে অপমানিত করেছিল আজ তার বাসায় খেতে হবে জেনে সেটা অবশ্যই আমার জন্য লজ্জাজনক। আমি পরিস্থিতি বুঝে আশেপাশে তাকিয়ে বুঝলাম এত মানুষজনের ভিড়ে আমাকে খুঁজে পাওয়া রিদ খানের জন্য অসম্ভব। চট্টগ্রামের টাকা পয়সাওয়ালা মানুষজনের অনুষ্ঠানে আসলে এই একটা সুবিধা, তারা ব্যাপক সমারোহে মানুষের আয়োজন করে। এত মানুষের ভিড়ে নির্দিষ্ট একটা মানুষকে খোঁজা মুশকিল। এই জন্য আমিও খানিকটা নিশ্চিত হলাম রিদ খান আমাকে এই ভরপুর 1-2 হাজার মানুষের ভিড়ে দেখবে না বলে। তারপরও নিজের সেফটির জন্য মুখে মাস্ক লাগিয়ে নিলাম। বলা তো যায় না, যদিও রিদ খানের সামনে পড়ে যায়। এখানকার অনুষ্ঠানে এসে বুঝলাম আমার কোচিং সেন্টারের স্যাররা শুধু একা আসেনি, আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে সকল ডিপার্টমেন্টের স্যার ম্যামরা এসেছেন, সাথে কিছু সিনিয়র ছাত্রছাত্রীদের নিয়ে। আচ্ছা যাই হোক, আমি জুঁইয়ের সাথে রিদ খানের বাড়ির একপাশে পুকুরের ঘাটে দাঁড়িয়ে রইলাম, কারণ এই পাশটায় মেয়েদের জন্য বসার জায়গা করা আছে তাই। আর বাড়ির অন্য পাশটায় ছেলেদের আসা যাওয়ার রাস্তা। আরিফ ভাইও সেই দিকেই আছে, কোচিংয়ের স্যারদের সাথে দাঁড়িয়ে। আর আমাদেরকে চিঠি দেওয়া রিফাত ভাইকে দেখলাম আরিফ ভাইয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে। মোট কথা কেউ বাদ যায়নি এই মেজবানে আসা থেকে। হয়তো সবাইকে দাওয়াত করেছেন ওনারা, কিন্তু আমাদের কেন আসিফ নামক লোকটা দাওয়াত করলো? আমাদেরকে তো আসিফ লোকটা তেমন চেনেও না, কখনো কথাও হয়নি আমাদের। তারপরও আমাকে কিসের ভিত্তিতে দাওয়াত করলো সেটা বুঝলাম না এখনো। আমার ভাবনার মাঝেই হঠাৎ একটা মোটা তাজা ছেলে এগিয়ে আসলো আমাদের দিকে। সব মেয়েদের উদ্দেশ্য করে জানালো আমাদের সবাইকে খাবার প্যান্ডেলের দিকে যেতে। সবাই উঠে দাঁড়ালে, সাথে আমিও গেলাম মেয়েদের জন্য বরাদ্দ করা আলাদা প্যান্ডেলে। জুঁইয়ের পাশাপাশি বসলাম। আমাদের টেবিলে আরও 7-8 জনের মতো মেয়ে মহিলা মিলিয়ে বসলো। একের পর এক ওয়েটার আসছে, আমাদের টেবিল ভর্তি খাবার দিয়ে যাচ্ছে। প্লেটে নিয়ে সবাই খেতেও শুরু করে দিয়েছে, অথচ আমি না মাস্ক খুলছি আর না খাওয়া শুরু করছি, শুধু ঘাপটি মেরে বসে রইলাম চেয়ারে। তার কারণ একটাই, রিদ খানের বাসায় কিচ্ছু খাবো না আমি। লোকটা আমাকে আগেরবার অপমানিত করেছিল সেই জন্য। আমার আত্মসম্মান এতটাও ছোট নয় যে একজন অপরিচিত লোকের অপমান সয়ে তার বাসায় খেতে যাব। জুঁই থেকে শুরু করে আমাদের টেবিলে বসা সব মহিলা পর্যন্ত আমাকে খাবার আদেশ দিচ্ছে বারবার। ওয়েটার ভাইগুলো বারবার এসে আমার প্লেটে খাবার তুলে দিচ্ছে আর বিনতির সহিত বলছে খাওয়ার জন্য। আমি বারবারই সবাইকে বলছি খাবো না, শরীর খারাপ লাগছে। আর জুঁইকে বাহানা দিলাম পেট
খারাপের কথা বলে। টেবিলে বসা সবাই খেলো আমাকে ছাড়া। একটা সময় জুঁইয়ের খাওয়া শেষ হতে ওকে নিয়ে বের হলাম প্যান্ডেলের ভেতর থেকে। আসিফ ভাইকে দেখলাম আশেপাশে কোথাও নেই। বুঝলাম ওরা বোধহয় খাওয়ার প্যান্ডেলে আছে। আমি মাথা ঘামালাম না। জুঁইকে নিয়ে সেই পুকুর ঘাটে বসলাম। আশ্চর্যজনকভাবে আমি হৃদ খানকে দেখলাম না আশেপাশে কোথাও। লোকটাকে কি আজ নিজের বাড়িতে লোক নেই? অবশ্য যে তেরা মানুষ না আসাটাও অস্বাভাবিক কিছু না। এদিকে ক্ষুধায় সত্যি সত্যি পেটের ভেতর গুড়গুড় করে শব্দ হচ্ছে, সেই সাথে ফ্রিতে মাথাও ঘুরোচ্ছে গরমে। আমার বেশিক্ষণ ক্ষুধা সহ্য হয় না বলে মাথা ব্যথা উঠে যায়। আমার অবস্থা যখন নাজেহাল তখন হুট করে কোথাও থেকে রিফাত ভাই এসে বসলো আমাদের পাশে, বেশ হাসি মুখে। ওনার হাতে ছিল একটা ঠান্ডা পানির বোতল। আমি প্রথমে রিফাত ভাইয়ের কথা বলতে চাইনি, কিন্তু পানির বোতলটা দেখে আর কথা না বলে থাকতে পারলাম না। পানির তৃষ্ণাটা পেয়েছিল অনেক, তাই রিফাত ভাইয়ের থেকে পানির বোতলটা চেয়ে নিয়ে মাস্ক খুলে ঢকঢক করে কয়েক ঢোক গিলে গলা ভিজিয়ে নিলাম। এবার পেটের ক্ষুধা সাময়িক সময়ের জন্য কিছুটা নিবারণ হলো। আবারও ক্ষুধা লাগলে পানিটা খেতে পারবো বলে রিফাত ভাইকে আর বোতলটা ফিরিয়ে না দিয়ে নিজের কাছে রেখে দিলাম। রিফাত ভাইয়া আমাদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিতেই সে হঠাৎ পান খাওয়ার অফার করলো আমাদের। খালি পেটে আমি পান খেতে রাজি হলাম না। তারপর আবার মনে মনে জেদ কাজ করছিল হৃদ খানের বাসার কিচ্ছু খাবো না বলে। তাই আমি পান খেতে রাজি না হলেও জুঁই রিফাত ভাইয়ের কথায় রাজি হলো পান খেতে। মূলত এই অনুষ্ঠানে মিষ্টি পানের আয়োজন করা হয়েছে। জুঁইকে নিয়ে রিফাত ভাই সেই দিকেই গেল, আর যাওয়ার সময় আমাকে বলে গেল এখান থেকে অন্য কোথাও যেন না যায়। ওরা দ্রুত চলে আসবে। আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম ওদের। ওরা চলে গেল। আমি একাই বসে রইলাম পুকুর ঘাটে বেশ কিছুক্ষণ। কি ম্যাডাম, সারা বছরে কি আপনার পেট খারাপ থাকে নাকি? পরিচিত কণ্ঠে কথা শুনে চমকে ওপর দিকে তাকাতেই দেখতে পেলাম হৃদ খানকে। দ্রুততার সঙ্গে আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে ওনার দিকে চোখ রাখতেই দেখলাম উনি প্রিয় সাদা পাঞ্জাবি পায়জামা পরে দাঁড়িয়ে আমার সামনে। পাঞ্জাবির হাত দুটো টেনে ভাঁজ করা কনুই অবধি। বাম হাতের ঘড়ি, দু হাতে বড় বড় পশমগুলো ঘামে ভিজে লেপ্টে আছে হাতের ভাঁজে। আমি ওনার অনাকাঙ্ক্ষিত উপস্থিতিতে প্রথমে ভড়কে গেলেও এবার বেশ ইতস্তত বোধ করলাম যখন উনি আমার পেট খারাপ হওয়ার কথা নিয়ে কথা বলছে। লজ্জায় মাথাটা আমার নুয়ে আসলো। তবে আশ্চর্যের বিষয় হলো এই লোকটা কিভাবে জানলো আমার পেট খারাপের কথাটা। এটা তো জানার কথা না, কারণ আমি জুঁইকে ছাড়া অন্য কাউকে বলিনি এই কথাটা। তাহলে জুঁই নিশ্চয়ই আমার কথাটা এই লোককে বলতে যাবে না। তাহলে এই লোকটা জানলো কিভাবে? আমার অন্যমনস্কর মাধ্যমে হঠাৎই অনুভব করলাম হৃদ খান আমার পায়ের কাছে নুয়ে হাত দিচ্ছে। আমি চমকে উঠে দ্রুত এক কদম পিছিয়ে যেতে বুঝলাম উনি আসলে নুইয়ে আমার পায়ের কাছ থেকে রিফাত ভাইয়ের পানির বোতলটা হাতে নিচ্ছে। বোতলটা হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অর্ধেক খাওয়া পানির বোতলটার দিকে। আমাকে উদ্দেশ্য করে বলল, কি ম্যাডাম, শুকরিয়া আদায় করছিলেন? আপনি আমার পরিচিত নন এই জন্য। লোকটার কথা এবার আমি চোখ তুলে তাকাই। লোকটা আগেও একবার বলেছিল ওনার পরিচিত নয় বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে, কিন্তু কেন? আমরা পরিচিত হলে কি এমন হবে? এই জন্য পাল্টা প্রশ্নে হৃদ খানকে বললাম, না করিনি, কিন্তু এই জন্য শুকরিয়া আদায় করার কি আছে? উনি বোতল থেকে দৃষ্টি সরিয়ে তাকালো আমার দিকে। বাম হাতে বোতলটা চেপে ডান হাত চালান করলো ওনার পুরুষালী চুলের মাঝে। দৃষ্টিতে তীক্ষ্ণতা বজায় রেখে সোজা সাপটা উত্তরে বলল, এই যে আপনি ভালো আছেন, প্রেমিকের সঙ্গে বসে আড্ডা দিতে পারছেন, তার পানি পান করতে পারছেন বিনা বাধায়, এই জন্য অন্তত আপনার শুকরিয়া আদায় করা দরকার। কারণ আপনি আমার কেউ হলে এতক্ষণে আপনার প্রেমিকের হাত আর আপনার মুখের নকশা দুটোই মানচিত্র হয়ে যেত। কথাগুলো শেষ করে ঢিল মেরে বোতলটা পুকুরের পানিতে ফেলে দিলেন উনি। আর আমি লোকটা
শান্ত কণ্ঠের হুমকিতে গা শীতল হয়ে আসলো। আজব লোকের পাল্লায় পড়েছি তো, সব সময় আমাকে এমন গুন্ডামির করে হুমকি দেয় কেন? হুম? আমার সাথে কিসের এত শত্রুতা আপনার? এই নিয়ে চতুর্থবারের মতো দেখা আমাদের। প্রতিবারই এমন হুমকি ধমকি দিয়ে আমায় অপমান করছে লোকটা। আজ ওনার বাসায় এসেছি মেহমান হয়ে। আজ অন্তত একটু ভালো ব্যবহার করা যেত আমার সাথে, অথচ তার কোনো পরিবর্তনই নেই। বন্ধুরা, আমার শরীর অনেকদিন ধরেই অসুস্থ আছে, গলার অবস্থা খুব খারাপ। সেই জন্য এই পোর্শনটা মিউট থাকছে, তোমরা প্লিজ এটা পড়ে নিও।